This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি নিউজ টপ 9। কপাল বলে একটা কথা আছে, জানেন তো? কপাল সকালে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন, আর বিকেলে জামাই আদর করে তাকে নতুন পদে বসালো সেই সরকার। ডাক্তার সন্দীপ ঘোষের কথা বলছি। আরজি করে তিলোত্তমা ধর্ষণ হত্যাকাণ্ডে যার ভূমিকা নিয়ে গোটা রাজ্য তোলপাড়, সেই প্রবল চাপের মুখে আজ সকালে স্বাস্থ্য ভবনে গিয়ে ইস্তফা দিয়ে এসেছিলেন সন্দীপ বাবু। শুধু অধ্যক্ষ পদ ছাড়েননি, জানিয়ে এসেছিলেন সরকারি চাকরি আর করবেন না। দুপুরে তিলোত্তমার বাড়িতে গিয়ে খোদ মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন সরকার সন্দীপকে বোঝাবে। আর তার কয়েক ঘন্টা পরেই স্বাস্থ্য দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় শহরে আরেক মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেলের সুপার হচ্ছেন সন্দীপ ঘোষ। যা শুনে হতবাক আন্দোলনরত চিকিৎসক মহল। তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে নেমেছেন জানা তাদের অন্যতম নিশানা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিলোত্তমার মৃত্যুর পর থেকে তার ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। সোমবার সেই চাপের মুখে ইস্তফা দিলেন সন্দীপ। অধ্যক্ষ পদের পাশাপাশি সরকারি চাকরি ছেড়ে দিচ্ছেন বলে জানিয়ে দেন তিনি। মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে। টিভি9 বাংলার রিপোর্টার সৌরভ দত্ত সরাসরি সন্দীপ ঘোষকে প্রশ্ন করেছিলেন বদলি হওয়ার পরই কি তিনি অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। আমি কেন করাবো? না, একটা জিনিস অ্যাকসেপ্টেড হয়েছে। তখন অবশ্য সৌরভের কড়া প্রশ্ন এড়িয়ে যান সন্দীপ। ন্যাশনাল মেডিকেল কলেজে আপনাকে বদলি করা হচ্ছে, এটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই জন্য কি আপনি ইস্তফা দিলেন আজকে? আমি জানি না এই খবর, আমার কাছে এই খবর এখন অবধি নেই, আমি শুনিনি, এখনো কোনো বদলি অর্ডার আমি হাতে পাইনি, আমি জানিও না। দুপুরে তিলোত্তমার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। তখনই বোঝা গিয়েছিল সন্দীপ ঘোষ সম্পর্কে টিভি9 বাংলার পাওয়া তথ্যই সঠিক। সন্ধে গড়াতেই জানা গেল সন্দীপ ঘোষের ইস্তফা গৃহীত হয়নি, অর্থাৎ টিভি9 বাংলার তথ্যেই শিলমোহর পড়ল। এবার ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ হলেন সন্দীপ, আর সেখানেই প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। কত লম্বা হাত সন্দীপ বাবুর? তার বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছে, ব্যবস্থাও নেওয়া হয়েছিল, কিন্তু আবার স্বমহিমায় ফিরে এসেছেন তিনি। এর আগে আরজি কর মেডিকেল কলেজ থেকে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দুবার অপসারণ করেছে স্বাস্থ্য দপ্তর, কিন্তু রহস্যজনকভাবে তিনি বারবার তাঁর জায়গায় থেকে গিয়েছেন। একবার 48 ঘন্টার মধ্যে আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলির নির্দেশ বদলে যায়, আর একবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বদলি হয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু মাসখানেকের মধ্যে আবার আরজি করে ফিরে আসেন সন্দীপ। সন্দীপ ঘোষ আরজি কাণ্ডের প্রেক্ষিতে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি হবেন সেই খবর সবার আগে জানায় টিভি9 বাংলা। সন্দীপ ঘোষ সোমবার সকালে সেই খবর অস্বীকার করে ইস্তফা দেন। দিনের শেষে দেখা যায় তার ইস্তফা গৃহীত হয়নি। টিভি9 যে কথা বলেছিল সেই খবর অনুযায়ী ন্যাশনাল মেডিকেল কলেজেরই অধ্যক্ষ হলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বদলির খবর শুনে ক্ষোভে ফুঁসছেন আরজি করের আন্দোলনকারীরা। আমাদের দাবির মধ্যেই তো একটা ছিল যে ওনার পদত্যাগের সাথে যাতে আর কখনো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট না দেওয়া হয়। অ্যাকচুয়ালি ঘটনাটা দায় এড়িয়ে প্রশাসনের কেউই যেতে পারে না, এটা আমাদের মনে হয়। একজন নারী হিসেবে, একজন মানুষ হিসেবে এই বক্তব্য আমরা রাখছি। আমাদের এই ব্যাপারটাতে আমাদের এটা একটা কোয়েশ্চেন মার্ক হয়ে গেল। অবশ্যই আমি যা টিভিতে দেখেছি এর আগে যে ও চাকরি থেকেই রিজাইন করেছে। যে দুর্ঘটনা ওইখানে ঘটেছে সেই দুর্ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে এর সতর্ক এবং সজাগ থাকবে, এইটা আমি আশা করি।
আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়া, চিকিৎসক মহল থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা আরজিকর কাণ্ডের পর থেকে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ভূমিকায় আতশ কাচের নিচে রেখে তদন্ত করে দেখার পক্ষে সওয়াল করেছেন। সন্দীপ ঘোষ নিজে সরকারি চিকিৎসক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বলে দাবি করেন। তারপরও তার ইস্তফাপত্র কেন গ্রহণ করা হলো না সে নিয়েই উঠছে প্রশ্ন। ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ অজয় রায় আর কয়েকদিনের মধ্যে তার অবসর নেওয়ার কথা। তাকে ওএসডি পদে স্বাস্থ্য ভবনে পাঠিয়ে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো, আর আরজিকরের অধ্যক্ষ হলেন রোহিতা পাল। এই পুরো বন্দোবস্ত নতুন করে ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। আন্দোলনকারীদের বক্তব্য, আন্দোলনকারীরা স্পষ্টই জানিয়েছিলেন যে সন্দীপ ঘোষকে তারা কোনো কলেজের প্রশাসক পদে দেখতে চান না। সন্দীপ ঘোষ নিজেও চান না। তাহলে রাজ্য সরকার কেন তার ইস্তফা গ্রহণ করলো না? তবে কি সন্দীপ ঘোষ সরকারি ব্যবস্থাপনার বাইরে গিয়ে যদি মুখ খোলেন তাহলে আরো অনেক বড় কেলেঙ্কারি বেরিয়ে পড়বে। সেই ভয়েই সন্দীপ ঘোষকে বেঁধে রাখতে চায় রাজ্য প্রশাসন। ক্যামেরা দেবব্রতের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। সন্দীপ ঘোষের নিয়োগ নিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে ন্যাশনাল মেডিকেলের চিকিৎসক পড়ুয়ারা। আজই আরজিকরে অধ্যক্ষ পদ ছাড়েন সন্দীপ ঘোষ। সরকারি চাকরি থেকে ইস্তফাও দেন তিনি। যদিও সন্দীপ ঘোষের সরকারি চাকরি থেকে ইস্তফা গৃহীত হয়নি, এরপরেই সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ করে স্বাস্থ্য দপ্তর। তার জেরে ফের চিকিৎসক মহলে ক্ষোভ। আমাদের আপত্তি রয়েছে, আমাদের কেন সবার আপত্তি রয়েছে, পশ্চিমবঙ্গে সবার আপত্তি রয়েছে। উনি প্রিন্সিপাল অফ আরজিকর হিসেবে ব্যর্থ তা তো নন, উনি প্রিন্সিপাল হিসেবে ব্যর্থ, যে কোনো ইনস্টিটিউটেরই হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসেবে ব্যর্থ। ঠিক আছে, এবার সেটা ন্যাশনাল মেডিকেল কলেজ সেকেন্ড আরজিকর হবে কিনা সেটা তো সময় বলবে, যে সেটা কেউ চাইছে কিনা যে ন্যাশনাল মেডিকেল কলেজ সেকেন্ড আরজিকর হয়ে যাক। ঠিক আছে, এখন সেই প্রোটেস্ট করা হবে, কীভাবে করা হবে বা আমরা কীভাবে সেই ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করবো সেটা আমরা এখনো ভাবিনি। আরজিকর এখন জিবি মিটিং চলছে, সেখানে ইস্যুটা রেইজ করা হয়েছে। না আমরা গেটে তালা দিইনি, এগুলো একাডেমিক বিল্ডিংয়ে তালা, এগুলো একাডেমিক বিল্ডিংয়ের ওয়ার্কার্সরা এগুলো তালা দিয়ে রাখে। এটা তো ডিউটি আওয়ার্স নয়, সন্ধ্যের পরে এগুলো এমনি তালা দেওয়া থাকে। আমরা এগুলো কিছু তালা দিইনি। ঠিক আছে, আমরা এখানে আছি, আমরা এমনি নিজেরা আলোচনা করার জন্য আছি। আমরা তো কলেজে রাত দিন এমনিই আছি। TV9 বাংলার ওপর বেজায় খাপ্পা আরজিকরের সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কেন জানেন? তার বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগ নিয়ে আমরা লাগাতার খবর করেছি বলে, রাজ্য প্রশাসনে তার বেনজির প্রভাবের কথা তুলে ধরেছি বলে, কিন্তু বারবার অনিয়ম করেও পার পান সন্দীপ। কেন? সেটাই তো রহস্য। তুমি হচ্ছে সেই মিডিয়া রিপোর্টার সৌরভ দত্ত যে আমার পিছনে আদা জল খেয়ে পড়েছিলে। আশা করি আজকে তুমি খুব সুখী হবে, শান্তি পাবে। আরজিকরের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগের পর স্বাস্থ্য ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সন্দীপ ঘোষ। সেখানে TV9 বাংলার রিপোর্টার সৌরভ দত্তের প্রশ্নে তেলে বেগুনে জ্বলে ওঠেন সন্দীপ। দেখুন আমাদের রিপোর্টারকে আর কি বলছেন সন্দীপ। চেয়েছিলাম আমার রেজিগনেশন অনেকদিন আগে, আজকে আশা করি তুমি খুব শান্তি পাবে। একমাত্র তুমি হচ্ছে একমাত্র মিডিয়া রিপোর্টার যে বাই হার্ট চেয়েছিলে, আক্তার আলীকে দিয়ে অবধি আমার নামে প্রতিবাদ, আমার নামে যাচ্ছে তাই কথাবার্তা বলিয়েছিলে। তুমি হচ্ছে সেই মিডিয়া রিপোর্টার সৌরভ দত্ত যে আমার পিছনে আদা জল খেয়ে পড়েছিলে। আশা করি আজকে তুমি খুব সুখী হবে, শান্তি পাবে। জিনিস বলুন, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা তো আক্তার আলী করেছিল, সেটা সংবাদ মাধ্যমে আমি কেন করাবো? না, একটা জিনিস বলুন, অ্যাকসেপ্টেড হয়েছে। তিলোত্তমা হত্যার পর সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু সেটাই প্রথম নয়। এর আগেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। বারবার তার কীর্তি ফাঁস করেছে TV9 বাংলা। অভিযোগের লিস্ট কিন্তু বেশ লম্বা। আরজিকর হাসপাতালের বায়োমেডিক্যাল বর্জ্য বেআইনিভাবে বিক্রি, কোটি কোটি টাকার বিনিয়োগে ভেন্ডারদের বরাতে স্বজন পোষণ, একাডেমিক ফান্ডের টাকা নয় ছয়ের অভিযোগের খবর করি আমরা, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে বেনিয়ম, হাসপাতালে ক্লিনিক্যাল ট্রায়ালে কেলেঙ্কারির অভিযোগ নিয়ে খবর করে TV9 বাংলা। না, এখানেই শেষ হয়নি অভিযোগের ফিরিস্তি, আরও আছে। অধ্যক্ষের অপছন্দ হলেই বদলি, অপছন্দের ছাত্রদের জোর করে ফেল করানো, প্রাতিষ্ঠানিক র্যাগিং নিয়ে ছাত্রদের কাঠগড়ায় তোলা। সন্দীপবাবুর তাই বুঝি এত গোসা TV9 বাংলার ওপর। সন্দীপের দাবি, তার বিরুদ্ধে রাজনৈতিক খেলায় মেতেছে বিরুদ্ধ গোষ্ঠী। আমার মুখে কথা বসিয়ে কিছু স্বার্থান্বেষী, কিছু বিরুদ্ধ গোষ্ঠী পুরোটা রাজনৈতিক খেলা নেমেছে, রাজনৈতিক খেলায় মত্ত হয়েছে। আর রাজনৈতিক খেলা আমি কোনোদিন খেলি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভুরি ভুরি বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছিলেন হাসপাতালের প্রাক্তন নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার আলী। TV9 বাংলা সেই খবর করেছিল। এবার হাসপাতালের পদত্যাগী অধ্যক্ষের বিরুদ্ধে মুখ খুলেছে চিকিৎসক মহলের একাংশ। বিগত 3 বছর ধরেও আরজিকর মেডিকেল কলেজ খবরের শিরোনামে কিসের জন্য? না, প্রিন্সিপাল লাথি মেরে
ধর্নারত স্টুডেন্টদের গায়ের উপর লাথি মেরে বেরিয়ে গেছেন তার জন্য। তার সাথে বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে দুর্নীতির কারণে কখনো নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার করে লোকজনকে জায়গা দিয়ে স্টল পাইয়ে দেওয়ার জন্য, আর্থিক কেলেঙ্কারির জন্য মাতব্বরি দাদাগিরি করে পুরো কলেজটাকে একটা শ্মশানের মতো জায়গায় পরিণত করেছে। তার জন্য আজ আরজি কর মেডিকেল কলেজ বিখ্যাত। সেই বিখ্যাত মানুষ, নাম করে বলছি সন্দীপ ঘোষ, ডাক্তার বলবো না, সরি, কোনো ক্ষেত্রে আমি ওনাকে ডাক্তার বলবো না, তাহলে আমরা নিজেদিকে ডাক্তার বলতে পারবো না। এত অভিযোগ থাকা সত্ত্বেও কোন খুঁটির জোরে এতদিন ধরে অধ্যক্ষের পদে বহাল ছিলেন সন্দীপ? বারবার অনিয়ম করেও কেন পার পান সন্দীপ? এত কিছুর পরেও সন্দীপ ঘোষকে কেন বুঝিয়ে সুঝিয়ে সরকারি পদে রেখে দেওয়ার চেষ্টা? প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে এরই মধ্যে তিলোত্তমার বাড়িতে গেলেন রাজ্য মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে 4 সদস্য তিলোত্তমার পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্য মানবাধিকার কমিশনের 4 জন সদস্য। অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল বিএসএফ। মুর্শিদাবাদের সুতি চাঁদনীচক সীমান্তে বিএসএফ জওয়ানদের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ। আত্মরক্ষায় গুলি চালান জওয়ানরা, নিহত হয় এক চোরাকার বাড়ি, বাকিরা পালিয়ে যায়। এলাকায় তল্লাশি চালিয়ে ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার হয়। জানা গেছে নিহত আবদুল্লাহ বাংলাদেশি চোরাকার বাড়ি। সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি অনুপ্রবেশকারী। চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা এই সুতির যে সীমান্ত এলাকা রয়েছে বাংলাদেশের সঙ্গে, সেই এলাকায় প্রবেশ করতে চেয়েছিল। যদিও বিএসএফ দাবি করছে যে চোরা চালানকারী ছিল, তবে বিএসএফের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে এই এলাকায়। প্রথমে এই সীমান্ত এলাকায় বিএসএফের মধ্যে রয়েছে পদ্মার একটি শাখা নদী এবং সেই শাখার পর রয়েছে মেঠোপথ। মেঠোপথের পরেই রয়েছে কিন্তু বাংলাদেশ। সেখানে প্রথমে এই জলপথ পার করবার জন্য রয়েছে বিভিন্ন স্পিডবোট বা স্থানীয় যে নৌকা রয়েছে তারা টেন্ডারের মাধ্যমে নিয়ে থাকে। সেই সব স্পিডবোটের মাধ্যমে ওই পারে যায়, অর্থাৎ যে মেঠোপথ রয়েছে এখানে অনেক বৃহত্তর অংশে কিন্তু নেই কোনো কাঁটাতার। ফলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোথাও যেন একটা বাড়তি সুবিধে, এবং বর্ষাকাল থাকার কারণে যে পাট চাষ হয় সেই পাট চাষ দীর্ঘ লম্বা হয়, সেই জায়গাকে কাজে লাগায় অনুপ্রবেশকারীরা। তার উপরে এই বাংলাদেশ অগ্নিগর্ভ হওয়ার কারণে কিন্তু আরও অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে। সেই রকমই গতকাল একজনের মৃত্যু হয়েছিল, যদিও বিএসএফ দাবি করছে চোরাচালানকারী। তবে আমরা দেখিয়েছিলাম বিএসএফের পক্ষ থেকে অনুপ্রবেশ আটকাতে কিন্তু গুলি পর্যন্ত চালানো হতে পারে। সেই জায়গায় গতকালের এই মৃত্যু কিন্তু সেই ঘটনাকে আরও কোথাও যেন যে তাদের কাছে শুট অ্যান্ড সাইড অর্ডার, সেটা যেন আরও কোথাও যেন প্রমাণিত হয়ে গেছে। তবে মুর্শিদাবাদ বা যে কোনো সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ আটকাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বিএসএফ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। এদিকে আগামীকাল সব প্রদেশ কংগ্রেস সভাপতিদের বৈঠকে ডাকলো এআইসিসি। বৈঠকে ডাক পেলেন অধীর চৌধুরীও। গত কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে একান্তে দেখা করেছিলেন অধীর চৌধুরী। বাংলায় রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন রাহুল গান্ধী, বলছে সূত্র। এর পরদিনই অধীরকে ফোন করেন কেসি বেণুগোপালও। বাংলায় সাংগঠনিক কাজ নিয়ে কথা হয় দুজনের মধ্যে। তবে কি বাংলায় প্রদেশ কংগ্রেসের অধীরের ওপরই ভরসা রাখছে কংগ্রেস হাইকমান্ড? তুঙ্গে জল্পনা।